এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আজকের মধ্যে সরকারি চাকরি অধ্যাদেশের 4টি ধারা বাতিলের আলটিমেটাম দিয়েছে আন্দোলনকারীরা। না হলে সারা দেশে কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দিয়েছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। টানা 3 দিন ধরে সচিবালয়ে বিক্ষোভ করছে তারা। এই পরিস্থিতিতে আজ সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারি চাকরি অধ্যাদেশের কয়েকটি ধারা বাতিলের দাবিতে সচিবালয়ের 1 নম্বর গেট বন্ধ করে এভাবেই বিক্ষোভ করেন কর্মকর্তা কর্মচারীরা। সোমবার বেলা 11টার দিকে বিভিন্ন মন্ত্রণালয় থেকে মিছিল নিয়ে বাদামতলায় জমায়েত হন কর্মচারীরা। আন্দোলনকারীরা জানান, শৃঙ্খলা ভঙ্গের জন্য বিভাগীয় মামলা না করে শুধু কারণ দর্শানোর নোটিশে চাকরিচ্যুত সহ 4টি ধারা যুক্ত হয়েছে নতুন অধ্যাদেশে। এই কর্মচারীর সাথে অন্যায় করেছে, এটা আমরা মানি না, মানবো না। দিন যায় 24 ঘন্টা আমরা এই কর্মসূচি চালাই যাব। নতুন অধ্যাদেশের কারণে সহজেই শাস্তি, এমনকি চাকরি থেকে বরখাস্তের সুযোগও তৈরি হয়েছে বলে জানান তারা। 46 বছর আগের কালা কানুন আইন যখন সংবিধান স্থগিত ছিল, সেই কালা কানুন আইনগুলো তো এটা কেউ মেনে নেবে না। এই পরিস্থিতিতে মঙ্গলবারের মধ্যে অধ্যাদেশ প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত এই কালো আইন বা অধ্যাদেশ সম্পূর্ণরূপে প্রত্যাহার না করা হবে। আগামীকাল সারা বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীদের প্রতি অনুরোধ থাকলো, আপনারা অবশ্যই আপনাদের যার যার অবস্থান থেকে কর্মসূচি পালন করবেন যতক্ষণ পর্যন্ত সচিবালয় থেকে আমরা কোনো নির্দেশনা না দেব। 22 মে সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এরপর রোববার অধ্যাদেশের গেজেট প্রকাশ হয়। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সেনাবাহিনী এবং সরকার মুখোমুখি নয়, বরং সৌহার্দ্যপূর্ণ অবস্থানে থেকে সার্বভৌমত্ব রক্ষায় সচেষ্ট বলে জানিয়েছে সেনা সদর। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে সেনা সদরের অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা এই কথা জানান। এ সময় মব ভায়োলেন্স প্রতিরোধে সেনাবাহিনীর কঠোর অবস্থানের কথা জানান তিনি। আইন শৃঙ্খলা রক্ষা এবং সমসাময়িক সময়ে সেনাবাহিনীর দৈনন্দিন অভিযান কার্যক্রম তুলে ধরার উদ্দেশ্যে সোমবার দুপুরে ঢাকা সেনানিবাসে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। এতে রাজধানী সহ সারা দেশের চিহ্নিত সন্ত্রাসী, বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের তথ্য দেয়া হয়। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী সবসময় সরকারের নির্দেশনা মেনে কাজ করছে বলেও জানানো হয়। মুখোমুখি কোনো অবস্থান দেখছি না, আমাদের মধ্যে যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রয়েছে এবং আমরা একত্রে একসাথে দেশের জন্য, দেশের স্বার্থে, জনগণের জন্য কাজ করে যাচ্ছি। আইন শৃঙ্খলা আগের থেকে স্থিতি অবস্থায় আছে বা কিছুটা ভালো হয়েছে। চট্টগ্রামের একটি কারখানায় কুকিচিন বা KNF এর 30,000 ইউনিফর্ম পাওয়ার বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে সেনা সদরের অপারেশনস পরিদপ্তরের পরিচালক বলেন, বিষয়টি খতিয়ে দেখবে তারা। টোটাল বম কমিউনিটির জনবলই হচ্ছে 12,000। সেই 12,000-এর মধ্যে ছোট বাচ্চা, আবাল, বৃদ্ধ, বনিতা সবাই সামিল। সেক্ষেত্রে এই 30,000 ইউনিফর্মেই KN-এর কিনা সেটা অবশ্যই খুঁজে দেখার সুযোগ আছে। আমরা বিষয়টা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি, বিকজ এটা আমাদের নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা খুঁজে দেখছি। গভর্নমেন্ট এবং বাংলাদেশ আর্মি খুব সুন্দরভাবে ওতপ্রোতভাবে একে অপরের সম্পূরক হিসেবে কাজ করছে। ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা ও যাত্রা নির্বিঘ্ন করতে ঈদের আগে ও পরে সেনাবাহিনী নিয়মিত টহল পরিচালনা করবে বলেও সংবাদ সম্মেলনে জানায় সেনা সদর। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী সোমবার ছিল ইশরাক হোসেনের শপথ পড়ানোর শেষ দিন। তবুও কোনো উদ্যোগ চোখে পড়েনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। ইশরাকের শপথ পড়ানোর দাবিতে এখনো বন্ধ নগর ভবনের সব দাপ্তরিক কাজ। দ্রুত শপথ পড়ানো না হলে আবার কঠিন আন্দোলনের হুঁশিয়ারি তার সমর্থকদের। এদিকে শপথ না পড়ানোর জন্য করা রিট খারিজের বিরুদ্ধে চেম্বার আদালতে আপিল করেছেন রিটকারী। সন্তানের জন্ম নিবন্ধন সংশোধনের জন্য বসিলা থেকে এসেছেন এই নারী, কিন্তু নগর ভবনের সব দাপ্তরিক কাজ বন্ধ থাকায় ফিরে যেতে হচ্ছে তাকে। তবে কবে তিনি এ সেবা নিতে পারবেন তা নিশ্চিত নন। সবকিছু বন্ধ এবং দে অল অফ দেম আর সেইং দ্য সেম, যে কিছুই হবে না, সবকিছু বন্ধ, আন্দোলন হচ্ছে। বাবারে বাবা আন্দোলন করেন, কিন্তু আমাদেরকে কষ্ট দিচ্ছেন কেন?
আমার বাচ্চাটার যে কি অফারটা আসছে তার ওর জন্য এইটার জন্য তো বন্ধ হয়ে থাকবে না, বসে থাকবে না তো। সোমবারও শ্রমিক কর্মচারীরা গেটে তালা ঝুলিয়ে অংশ নিয়েছেন আন্দোলনে, দিয়েছেন ইশরাক হোসেনের পক্ষে নানা স্লোগান। আন্দোলনকারীরা বলছেন ইশরাক হোসেনকে শপথ পড়ানো না হলে প্রত্যাহার করবেন না আন্দোলন, বন্ধ থাকবে সব দাপ্তরিক কাজ। নির্বাচিত একজন মেয়র আমাদের অতি তাড়াতাড়ি দরকার। আমরা অনির্বাচিত কোনো প্রশাসকের আন্ডারে কাজ করার আগ্রহী না। নগরবাসীকেও ভোগান্তি করতে চাই না। একটা মেয়রকে আসুক, মেয়রকে শপথ পড়াক, দেখবেন কালকে থেকে ঢাকার সেবামূলক কার্যক্রম শুরু হয়ে যাবে। নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী সোমবার ছিল শপথ গ্রহণের শেষ দিন, তারপরও কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় সরকার মন্ত্রণালয়। এদিকে আগামী 24 ঘন্টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো না হলে আবার কঠিন আন্দোলন শুরুর হুঁশিয়ারি দিয়ে ঘোষণা করা হয়েছে নতুন কর্মসূচি। আমাদের এই আন্দোলনের ভিতরে কোনো কেউ না ঢুকে তৃতীয় পক্ষ এই সিটি কর্পোরেশনের এই নগর ভবনের কোনো অফিসে কোনো ধরনের নাশকতা না চালায়, কোনো ধরনের কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না করে, এই মর্মে আপনাদের খেয়াল রাখতে হবে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর জন্য করা রিট খারিজের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আপিল করেছেন রিটকারী। মঙ্গলবার চেম্বার আদালতে এ বিষয়ে শুনানি হতে পারে। জনাব ইশরাক সাহেবের যে রিটটি সেটিও কিন্তু এখনও শুনানির জন্য অপেক্ষমান আছে। তো আমাদের বক্তব্য হচ্ছে যে যেহেতু দুইটি বিষয়ে সাবজুডিস অবস্থা আছে, এই মুহূর্তে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আসলে শপথ বা অন্য কোনো কিছু আয়োজনের সুযোগ নাই। এদিকে ইশরাককে দ্রুত শপথ পড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আইনি নোটিশ পাঠিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় কারো দ্বিমত নেই। এছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষেও মত দিয়েছে অধিকাংশ রাজনৈতিক দল। সোমবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ এসব তথ্য দেন। তবে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি। সংবিধান, নির্বাচন ব্যবস্থা সহ ৬টি সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এর মধ্যে ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ৪৫ বার বৈঠক করেছে ঐক্যমত্য কমিশন। আলোচনার অগ্রগতি তুলে ধরতে সংবাদ সম্মেলন করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি জানান, মৌলিক পরিবর্তনে একমত হয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল। এর মধ্যে রয়েছে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চালু করা। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনও ইসির অধীনে করার পক্ষে অধিকাংশ দল। যেসব বিষয়ে ঐক্যমত্য বা আংশিক ঐক্যমত্য হয়েছে তার মধ্যে আছে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ভেতরে কোনো রকম দ্বিমত নেই। সংবিধানে রাষ্ট্রের মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র অন্তর্ভুক্ত করার প্রস্তাবে বহুত্ববাদ না রাখার ব্যাপারে অধিকাংশ দল মতামত দিয়েছেন। তবে বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ও প্রধান উপদেষ্টা নিয়োগ এবং একই ব্যক্তি কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন সেগুলো এখনও অমীমাংসিত। রাষ্ট্রপতি নির্বাচন ও সংবিধান সংশোধন প্রক্রিয়া নিয়েও আলোচনা প্রয়োজন বলে জানান অধ্যাপক আলী রিয়াজ। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশগুলোর ক্ষেত্রে অনেক বিষয়ে নীতিগত ঐকমত্য হলেও অনেক বিষয়ে আরও আলোচনার প্রয়োজন আছে। তবে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য কিভাবে হবে সেই প্রশ্নে ভিন্ন ভিন্ন মত আছে। যে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে জরিপ করা হবে বলেও জানান অধ্যাপক আলী রিয়াজ। পরিবর্তনের ব্যাপারে ঐকমত্য হলেও। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জনগণকে নির্বাচনমুখী করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বলেছেন, ব্যালট বক্স ছিনতাই বন্ধ করার পাশাপাশি নিরাপদ ভোট আয়োজনে সচেতনতা তৈরি করতে হবে। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঐক্যমত্য কমিশনের সভায় তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের পর দেশ যেমন ছিল সেরকমই যেন থেকে না যায়, সেজন্য সংস্কার কাজ এগিয়ে নিতে হবে। সংস্কার প্রক্রিয়া ও নির্বাচন বিষয়ে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নাগরিক সমাজকে সঙ্গে নিয়ে জনসচেতনতা বাড়াতে হবে। সভায় আগের বিভিন্ন নির্বাচনে অনিয়মের সঙ্গে জড়িতদের ভূমিকা তদন্তে স্বাধীন কমিশন গঠনের বিষয়ে আলোচনা হয়। এছাড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে জুনের প্রথম সপ্তাহে সংস্কার নিয়ে দ্বিতীয় দফায় আলোচনা শুরুর কথা জানায় ঐক্যমত্য কমিশন।
4 দিনের সফরে বুধবার জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বাজেট সহায়তার জন্য স্বল্প সুদে $100 কোটি ঋণ চাওয়া হবে। টোকিও সম্মতি জানালেও প্রত্যাশা প্রাপ্তিতে কাটছাট হতে পারে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার দুপুরে ব্রিফিংয়ে এসব কথা জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। এক প্রশ্নের উত্তরে বলেন, ভারতের পুশ ইনের ঘটনায় দিল্লিকে কঠোরভাবে প্রতিবাদ জানাচ্ছে ঢাকা। জাপানের নিক্কেই ফোরামের সম্মেলনে যোগ দিতে 28 মে টোকিও যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সফরে 30 মে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার নেতৃত্বে দুই দেশের প্রতিনিধি দল দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। এই তারিখ এবং সময়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাপান সফরে যাচ্ছেন। আলোচনায় গুরুত্ব পাবে বাণিজ্য, বিনিয়োগ, রোহিঙ্গা, নিরাপত্তা সহযোগিতার বিষয়গুলো। এছাড়া ঢাকা টোকিওর মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে বাজেট সহায়তা সহ 60টি সমঝোতা চুক্তি সইয়ের কথা রয়েছে। ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানান, বাংলাদেশ জাপানের কাছে $1 বিলিয়ন বাজেট সহায়তা চেয়েছে। এ বিষয়ে ইতিবাচক সাড়াও দিয়েছে দেশটির সরকার। আমরা যে বাজেটারি সাপোর্ট লোন, সফট লোন চেয়েছি, এটা এক্সিস্টিং যে মেকানিজমগুলো আছে এই মেকানিজমের আন্ডারে চেয়েছে। এক্সচেঞ্জ অফ নোটই হচ্ছে যে একটা এক্সিস্টিং মেকানিজমের ভেতরেই আমরা এটা করছি। পুশ ইনের ঘটনায় ভারতের সঙ্গে বাংলাদেশের নানা পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে জানিয়ে সচিব বলেন, দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের তালিকা দিল্লি পাঠিয়েছে এবং তা যাচাই বাছাই চলছে। যারা এদেশের নাগরিক নয় তাদের ফেরত নিতে দিল্লিকে জানানো হবে। আমরা প্রত্যেকটা পুশ ইনের পরেই একটা করে স্ট্রং প্রতিবাদ জানাচ্ছি, যেটা ডিপ্লোম্যাটিকলি করা যায়। আমরা তো মানে সুপ্রতিবেশী সুলভ আচরণের বাইরে যাওয়া আমাদের জন্য আমি মনে করি না সমীচীন, সেটা আমাদের কোনো প্রতিবেশীর সাথেই। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, শেখ হাসিনাকে ফেরত আনতে মোদী সরকারের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আলোকে কথা চলছে। তবে এই চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে দুপক্ষের সম্মতি জরুরি বলেও মন্তব্য করেন তিনি। দুই পক্ষ যতক্ষণ পর্যন্ত এগ্রিমেন্টে না আসবে ততক্ষণ পর্যন্ত এই এক্সট্রাডিশনটা হতে পারবে না। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 1971 সালে মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের রায় আজ। এই মামলায় আপিল শুনানি শেষে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ বেঞ্চ গত 8 মে রায়ের দিন ধার্য করেন। সে অনুযায়ী বিষয়টি আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকার 1 নম্বরে রায়ের জন্য নির্ধারিত রয়েছে। সর্বোচ্চ আদালতে এটিএম আজহারের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন আইনজীবী গাজী MH তামিম। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। গত 26 ফেব্রুয়ারি আজহারুল ইসলামের রিভিউ মঞ্জুর করে আপিলের অনুমতি দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 30 ডিসেম্বর এটিএম আজহারকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এনবিআর কর্মীদের কর্মবিরতি প্রত্যাহারের পর চট্টগ্রাম বন্দরে পুরোদমে শুরু হয় শুল্কায়ন সহ নানা কর্মযজ্ঞ। সোমবার সকাল থেকে আমদানি রপ্তানি কার্যক্রমে সক্রিয় কাস্টমস কর্মকর্তারা। এদিকে টানা কর্মবিরতিতে রাজস্ব ক্ষতি পোষাতে নির্ধারিত সময়ের অতিরিক্ত কাজ করার প্রতিশ্রুতি দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। চেয়ারম্যানের পদত্যাগে 3 দিনের আলটিমেটামও দেয় তারা। এনবিআর কর্মীদের কর্মবিরতি প্রত্যাহারের পর চট্টগ্রাম বন্দরে তৈরি হওয়া কন্টেনার জট সকাল থেকে স্বাভাবিক হতে শুরু করে। কাস্টমস হাউসে ফিরে আসে প্রাণ চাঞ্চল্য। শুরু হয় আমদানি রপ্তানি পণ্যের শুল্কায়ন প্রক্রিয়া। 53,518টি কন্টেনার ধারণ ক্ষমতার ইয়ার্ডে জমে যায় প্রায় 42,000-এর বেশি। কার্যক্রম শুরু হওয়ায় কন্টেনার জট কমে আসবে বলে আশা চট্টগ্রাম সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের। কর্তৃপক্ষ আমাদেরকে গতকালই জানিয়ে দিয়েছিলেন যে আজকে পুরোদমে কাজ চলবে, এই জন্য আমরা আমাদের সদস্যদেরকেও জানিয়ে দিয়েছিলাম আমরা আজকে কাজ করছি। এদিকে কর্মবিরতি প্রত্যাহারের পর সকাল থেকে রাজস্ব ভবনে অফিস কার্যক্রম শুরু করেন কর্মীরা। দুপুরে সংবাদ সম্মেলনে প্রতিশ্রুতি দেন কর্মবিরতিতে ক্ষতি হওয়া রাজস্ব আদায়ে নির্ধারিত সময়ের বেশি কাজ করবেন তারা। যতটুকু সময় লাগে সেটা 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে আমরা সীমাবদ্ধ করব না। প্রয়োজনে যদি আমাদের অতিরিক্ত 4-5 ঘন্টাও কাজ করা লাগে আমরা সেইটুকু কাজ করার জন্য মানসিকভাবে প্রস্তুত আছি।
এনবিআরের চেয়ারম্যানকে ৩ দিনের মধ্যে অপসারণের আলটিমেটামও দেন আন্দোলনকারীরা। অন্যথায় চেয়ারম্যানের সাথে লাগাতার অসহযোগ কর্মসূচি অব্যাহত থাকবে। আগামী 31 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে জারিকৃত অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনীর লক্ষ্যে সরকার খুব শীঘ্রই আলোচনা শুরু সহ প্রয়োজনীয় কার্যক্রম দৃশ্যমান করবে। সরকার খুব শীঘ্রই এই দাবির পক্ষে একটি ইতিবাচক সিদ্ধান্ত প্রদান করবে। উল্লেখ্য, এরই ধারাবাহিকতায় ইতিপূর্বে ঘোষিত এনবিআর চেয়ারম্যানের সাথে লাগাতার অসহযোগ কর্মসূচি যথারীতি অব্যাহত থাকবে। এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা নামে 2টি বিভাগ করে 12 মে অধ্যাদেশ জারি করে সরকার। এর প্রতিবাদে নানা ধরনের কর্মসূচি পালন করে আসছেন রাজস্ব বোর্ডের কর্মীরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার আসন্ন বাজেট নিয়ে বিশেষ প্রতিবেদন। আগামী বছরেই স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পরিকল্পনা করছে সরকার। তবে উত্তরণের পর তৈরি পোশাক ও রপ্তানির অন্যান্য খাতগুলোতে যে বাড়তি চাপ আসবে তা সামলাতে প্রস্তুত নয় ব্যবসায়ীরা। রপ্তানি প্রণোদনার হারও কমতে পারে আসছে বাজেটে। বিশ্লেষকদের মতে এলডিসি উত্তোলন প্রক্রিয়া সহজ করতে বাজেটে থাকতে হবে সুনির্দিষ্ট পরিকল্পনা। 2026 সালেই এলডিসি থেকে পুরোপুরি বের হয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে উন্নয়নশীল দেশ হিসেবে বিবেচিত হবে বাংলাদেশ। তবে উত্তরণের পর বিশ্ব বাণিজ্য সংস্থা WTOর শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা থেকে বঞ্চিত হওয়া সহ বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়বে রপ্তানি খাত। অর্থ মন্ত্রণালয়ের তথ্য মতে 2024-25 অর্থবছরের মূল বাজেটে ভর্তুকি ও প্রণোদনা খাতে মোট বরাদ্দ ছিল 1,03,000 কোটি টাকা, যেখানে রপ্তানি খাতে প্রণোদনা 9,025 কোটি টাকা। উন্নয়নশীল দেশে উত্তোলন হলে এই সুযোগ আর দেয়া হবে না। তবে ব্যবসায়ীরা বলছেন উত্তোলনের জন্য প্রস্তুত নয় তৈরি পোশাক খাত সহ বেশ কয়েকটি খাত। অন্য দেশেও গার্মেন্ট বহুত এক্সপোর্টও আমাদের থেকে বেশি, তাদের হয়তো 20-30% অফ দ্য টোটাল এক্সপোর্ট। আমরা একটা পণ্যে নির্ভর করি। বাংলাদেশ এলডিসি থেকে গ্র্যাজুয়েশন করবে, সেখানে ইন্টারন্যাশনাল কিছু অব্লিগেশনস আছে, সেই জায়গাগুলি যেন দ্রুত কমপ্লায়েন্সে নিয়ে আসা হয়। WTOতে যে সমস্ত আমাদের 52 টেরিফ আছে, সমস্ত টেরিফ লাইনগুলি যেন এর আওতায় যে লিমিটটা আমরা ডিক্লেয়ার করেছি সেখানে চলে আসে। ব্যবসা বাণিজ্য সহজ করা এবং প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে এসব খাতে প্রণোদনার পরিবর্তে আগামী বাজেটে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নেয়ার পরামর্শ গবেষকদের। যে সমস্ত পণ্য রেশনালাইজ, ট্যারিফ রেশনালাইজ করার, একটু কমানো, একটু করে ফেজে কমানো যেতে পারে, এটা কমানোর সুযোগ রয়েছে। সেটা তো বাজেটারি কি, বাজেটটা তো ফিসকাল মেশার থাকে, অর্থাৎ রাজস্ব নীতি থাকে। রাজস্ব নীতির একটা বিষয় হচ্ছে আপনি সম্পদ আহরণ করবেন, আর আরেকদিকে হচ্ছে সম্পদটা ব্যবহার করবেন। এলডিসি উত্তোলনের পর বছরের রপ্তানি কমতে পারে 45,500 কোটি টাকা। এছাড়া সীমিত হবে সহজ শর্তের আন্তর্জাতিক ঋণ প্রাপ্তি। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভরা মৌসুমে লক্ষ্মীপুরে মেঘনা নদীতে দেখা নেই পর্যাপ্ত ইলিশের। বছরের এই সময়ে ছাকে ছাকে ইলিশ ধরা পড়লেও পরিস্থিতি ভিন্ন। এতে মাছঘাটগুলোতে অলস সময় পার করছেন জেলে ও আড়তদাররা। মৎস্য বিভাগ বলছে বৃষ্টিপাত ও নদীতে পানি বাড়লে ধরা পড়বে ইলিশ। এই মাসের শেষের দিকে পাওয়া যাবে নদীতেও। লক্ষ্মীপুরের নদী তীরবর্তী এলাকায় জেলে প্রায় 52,000, তাদের মধ্যে 42,000 নিবন্ধিত। রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের 60 নল এলাকার 100 কিলোমিটার পর্যন্ত মাছ শিকার করেন এখানকার জেলেরা। নিষেধাজ্ঞা কাটিয়ে অন্যান্য বছরের মতো মে থেকে জুলাই পর্যন্ত এই 3 মাস ইলিশ বেচাকেনায় ঘাট এলাকা সরগরম থাকলেও এবারের পরিস্থিতি ভিন্ন। নদীতে পর্যাপ্ত মাছ না পাওয়ায় আয় রোজগার নিয়ে বিপাকে প্রায় 52,000 জেলে পরিবার। দাদনের টাকা পরিশোধ নিয়েও বিপাকে তারা। মাছ আনা নদীতে পানির অবস্থা কম, জোনে কিছু মাছ হয়, কিন্তু এখন ডালা জোয়া চলতেছে। মাছ নদীতে একেবারে কম, আমরা সহ্যে কষ্ট বাড়ি যায়, একদম সীমিত কম মাছ। এদিকে মাছের সরবরাহ কম থাকায় জেলায় ছোট বড় 30টি মাছ ঘাটে অলস সময় পার করছেন আড়তদাররা। মাছ টাছ ধরা কম হচ্ছে, জেলে 2-1টা গেছে, একদম মাছ কম পাইছে, 2-4টা অনেক কম মাছ। বর্তমানে ধরো না মাছের সংযোগ কমে, কারণ ইলিশ মাছের দাম একটু বেশি, মাছ আমদামি তো দাম কমে যেত।
মৎস্য বিভাগ বলছে, নদীতে ডুবোচর ও নাব্যতা সংকটের কারণে ইলিশ চলাচলে বাধার সৃষ্টি হয়। বৃষ্টিপাত ও নদীতে পানি বাড়লে ইলিশ ধরা পড়বে বলে জানান মৎস্য কর্মকর্তা। বৃষ্টি, নদীর পানি এবং নদীতে কারেন্ট তৈরি হওয়া এটার উপর নির্ভর করবে। সেই হিসাবে আপনারা জানেন যে এখন যে জলবায়ুগত যে পরিবর্তন, এই পরিবর্তনের কারণে কিন্তু বৃষ্টি যথার সময় আসতেছে না, হচ্ছে না, পানিও বাড়তেছে না, ওইভাবে স্রোতও তৈরি হচ্ছে না। এই কারণে আসলে মূলত হলো যে এই ইলিশ মাছগুলো ওইভাবে ধরা পড়তেছে না। লক্ষ্মীপুর জেলায় এবার ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৮,৫০০ মেট্রিক টন, যা গত বছরের তুলনায় ৩,০০০ মেট্রিক টন বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হবিগঞ্জ শহরে পাচারের সময় মিনি ট্রাক ভর্তি টিসিবির পণ্য আটক করা হয়েছে। সোমবার রাতে শহরের বগলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি আটক করে যৌথ বাহিনী। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ জানান, সদরের লোকরা ইউনিয়নে টিসিবির পণ্যের ডিলারশিপে ব্যবসা করেন পিন্টু রায়। সরকারি গুদাম থেকে টিসিবির পণ্য সংগ্রহ করে অল্প পরিমাণ বিক্রির পর বাকিগুলো পাচারের জন্য শহরে নিয়ে আসেন। গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে বগলা বাজার এলাকা থেকে পণ্যবাহী মিনি ট্রাক আটক করা হয়। ট্রাকটি তল্লাশি চালিয়ে ৮০০ কেজি চাল, ৪৭৩ কেজি ডাল, ৪২৬ লিটার সয়াবিন তেল ও ২২১ কেজি চিনি উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় অভিযুক্ত ডিলার পিন্টু রায়। এবার কোরবানি ঈদে কুষ্টিয়ার বড় চমক, ৪০ মণ ওজনের গরু বাংলার ডন। বিশাল আকৃতির গরুটি দেখতে প্রতিদিনই ভিড় জমায় এলাকাবাসী। আর পটুয়াখালীর কলাপাড়ায় আলোচনায় কালো। গরুটির দাম চাওয়া হচ্ছে ৮ লাখ টাকা। কুষ্টিয়া সদরের বড় আইলচারা গ্রামের বুরহান মণ্ডল ৩ বছর আগে ফ্রিজিয়ান জাতের এই গরুটি কিনে লালন পালন শুরু করেন। এরই মধ্যে এর ওজন হয়েছে ৪০ মণ। নাম রাখা হয়েছে বাংলার ডন। আমার আশা ছিল গরুর আমি হয়তো ২১ লাখ বেচবো, বুঝেছেন। আমার দাম চাওয়া আছে মানুষের কাছে, ঢাকাতে প্রত্যেকটা এই গরু বড় গরুর সেক্টর খামার বলতে বাংলাদেশে যত খামারই থাকুক, একটা নাম কিছু থাক বা না থাক নামটা আছে। এছাড়া তার খামারে রয়েছে ৩০ থেকে ৩৫ মণ ওজনের মাফিয়া, সুলতান, আলিফ, হামজা, রকি ও আদিলা নামে আরও ৬টি গরু। কুরবানির আগে বিশালদেহী গরুগুলো আসে আলোচনায়। জেলায় এবার কোরবানির জন্য ২,৯০,০০০ গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। খামারিরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য বড় ব্যাপারীদের সাথে সমন্বয় করা হচ্ছে বলে জানায় প্রাণী সম্পদ অফিস। এই গরুগুলো যারা বিক্রি করবে, আমরা তাদের বিক্রির জন্য সহযোগিতা করতে পারি। যারা পাইকার থাকে আমাদের সাথে যোগাযোগ যখন করবে, আমরা পাইকারদের সাথে তাদের যোগাযোগ করে দেব। এদিকে পটুয়াখালীর কলাপাড়ার ইটবাড়িয়া গ্রামের ইউসুফ মোল্লা প্রস্তুত করেছেন ১০ ফুট দৈর্ঘ্য ও ৭.৫ ফুট প্রস্থের কালোকে। ২৫ মণ ওজনের শার্টের দাম হাঁকা হচ্ছে ৮ লাখ টাকা। দানাদারটা কম খাওয়াই, ঘাস বেশিরভাগ ঘাস খাওয়াই। ২৫ মণ ওয়েট আছে বর্তমানে বডিতে। আর আমি ৮ লাখ টাকা হইলে বিক্রি করব। কলাপাড়ায় ছোট বড় ৯০টি গরু ছাগলের খামার রয়েছে, যেখানে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ২২,০০০ গবাদি পশু। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লালমনিরহাটে দেখা দিয়েছে তীব্র শ্রমিক সংকট। পাকা ধান মাঠে পড়ে থাকলেও ঘরে তোলার মতো শ্রমিক মিলছে না। জেলার বেশিরভাগ শ্রমিক বেশি মজুরির আশায় অন্য স্থানে চলে যাওয়া এই সংকট তৈরি হয়েছে। এরই মধ্যে ভারী বৃষ্টির কারণে অনেক জমির ধান তলিয়ে গেছে। লালমনিরহাটে মাঠে পড়ে আছে পাকা ধান, কিন্তু ঘরে তুলতে পারছেন না কৃষক। তীব্র শ্রমিক সংকটের কারণে এই অবস্থা পুরো জেলাতে। বেশি মজুরির আশায় এবং আগেই অনেক শ্রমিক আশপাশের জেলাসহ বিভিন্ন স্থানে চলে যাওয়ায় ঘরে ধান তোলা নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। শ্রমিক পাওয়া যাচ্ছে না, যার কারণে এখানে অনেক সমস্যা হচ্ছে ধান নিতে বিল থেকে। অন্যান্য জেলার মাধ্যমে সর্বোচ্চ মূল্য পায় বিধায় তারা অন্যান্য জেলার মধ্যে চলে যায়। একদিকে শ্রমিক সংকট, অন্যদিকে কয়েকদিনের বৃষ্টিতে ডুবে গেছে ফসল। এই অবস্থায় কৃষকের স্বপ্ন এখন দুরাশায় পরিণত হয়েছে। ধান পানির নিচে যাইতেছে, মনে হয় এ ধান আর নেওয়া যাবে না। কিন্তু এখন তো মাঠ থেকে ধান আনতে পারতেছি না। ধান মনে করেন যে পানিতে তলে গেছে, শ্রমিক পাইতেছি না।
আধুনিক প্রযুক্তি ব্যবহার তেমন না থাকায় দিনে দিনে শ্রমিক সংকট তীব্র হচ্ছে। এজন্য কৃষি যন্ত্রের ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছে কৃষি কর্মকর্তারা। আমাদের এখন 47টা কম্বাইন্ড হারভেস্টার আছে, যেটা মেশিনে আমরা মানে 1 একর ধান কাটতে 1 ঘন্টা সময় লাগে। কৃষকদেরকে আমরা মোটিভেট করতেছি যে আপনারা যন্ত্রের সাহায্য নেন, তাহলে আপনাদের লেবার বিজনেস করা লাগবে। এবার জেলায় বোরোর আবাদ হয়েছে 48,015 হেক্টর জমিতে। এখন পর্যন্ত মাত্র 20% ফসল ঘরে উঠেছে। জলাবদ্ধতা ও জমিতে পানি থাকায় লোকসানের শঙ্কায় কৃষকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফরিদপুরে পদ্মার চরাঞ্চলে যাতায়াতে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায়ের অভিযোগ উঠেছে ট্রলার মালিক ও মাঝি মাল্লাদের বিরুদ্ধে। যাতায়াতে বাড়তি টাকা গোনার পাশাপাশি প্রতিদিনই বিড়ম্বনায় পড়তে হচ্ছে বাসিন্দাদের। এছাড়া ঘাট অব্যবস্থাপনা সহ রয়েছে নানা অভিযোগ। ইজারা শর্ত লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। ফরিদপুরে পদ্মায় জেগে ওঠা বিভিন্ন চরবাসীর জেলা সদরে যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা। তবে সেখানে সরকার নির্ধারিত ভাড়ার বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা জানায়, শহরের ধলার মোড় ও টেপুরাকান্দি ঘাট থেকে কবিরপুর চর, মোহনমিয়ার হাটসহ বিভিন্ন চরে যেতে জনপ্রতি নির্ধারিত ভাড়া 30 টাকা হলেও নেওয়া হচ্ছে 50 থেকে 60 টাকা। গরু প্রতি 50 টাকার বিপরীতে 200 থেকে 300 টাকা এবং মন প্রতি মালামাল 2 টাকার জায়গায় নেওয়া হচ্ছে 30 টাকা পর্যন্ত। গত বছরও আমরা 30 টাকা ভাড়া দিছি এই ঘাটে, এই সেমবি ঘাট থেকে কবিরপুর চর। তো এই বছর আমাকে 10 টাকা করে গুনতে দিছে। বাচ্চা কাচ্চা আছে এখানে এসে পড়াশোনা করে, দেখা গেলো ওয়েট করতেছে, টয়লেটে যাইতে পারে না, রোদ, প্রচুর রোদ, রোদে যাত্রী শ্রেণীর ব্যবস্থা নেই। বাড়তি ভাড়া দিতে গিয়ে বিপাকে পড়ছেন অনেকে। মাঝে মধ্যে প্রশাসন অভিযান চালালেও কোনো কাজে আসছে না বলে অভিযোগ জনপ্রতিনিধিদের। সরকারিভাবে যে রেটটা দেওয়া আছে ওই রেটে হয় না, একটু আপ ডাউন সবসময় থাকে এবং এই ব্যাপারে প্রশাসনিকভাবে কিছু কিছু সময় দেখা যায় সেটা কথা বলে আবার যা তাই। খেয়াঘাট ইজারায় সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেয়ার অভিযোগ পেয়েছে প্রশাসন। ইজারা চুক্তি অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভাড়ার যে বেশি আদায়ের বিষয়টা, এটা আমাদের কাছে অভিযোগ এসেছে। এই অভিযোগের প্রেক্ষিতে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমি এসএলএমকে বলেছি সরেজমিনে যে এটার বিষয়ে ব্যবস্থা নেবে। ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল, চর মাধবদিয়া ও আলিয়াবাদ ইউনিয়ন থেকে প্রতিদিন সদরে যাতায়াত করেন 2000-এর বেশি মানুষ। দ্রুত এই সমস্যার সমাধান চেয়েছেন তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের অভাবে সিলেটের বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে মারা গেছে 23টি প্রাণী। দক্ষ জনবল, প্রাণীদের জন্য খাবার ও চিকিৎসক না থাকায় ঘটছে মৃত্যুর এসব ঘটনা। বিশিষ্টজনরা বলছেন, অপরিকল্পিতভাবে নির্মাণ আর অব্যবস্থাপনার কারণে বন্যপ্রাণী বিপন্ন হলেও তার রক্ষায় নেই কোনো উদ্যোগ। 2018 সালে সিলেট নগরীর টিলাগড় ইকো পার্কে খাঁচা তৈরি করে 62টি বন্যপ্রাণী নিয়ে শুরু হয় বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র। এরপর অনিয়ম, অব্যবস্থাপনায় জেব্রা, ময়ূর সহ মারা গেছে প্রায় সবগুলো প্রাণী। শুরুতে দর্শনার্থী গেলেও এখন আঁকড়া হয়েছে বখাটেদের। একেবারে খালি, আসলে ওইটা পর্যাপ্ত পরিমাণে ওই পরিমাণ পশু প্রাণী নাই একেবারেই। বন্যপ্রাণী সংরক্ষণ প্রপারলি না করা হলে সেটা আমাদের জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। বর্তমানে 8 প্রজাতির 39টি প্রাণী থাকলেও সেগুলো রয়েছে ঝুঁকিতে। এসব প্রাণীকে খাবার দেওয়ার কেউ নেই, হয় না অসুস্থ প্রাণীর চিকিৎসা। শুধুমাত্র প্রকল্প বাস্তবায়ন দেখাতে প্রাণীদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে বলে মনে করেন বিশিষ্টজনরা। চিড়িয়াখানার নামে যে পশু পাখিগুলো আনলো, সেই পশু পাখিগুলোর বেশিরভাগই এখন মৃতপ্রায় অথবা মৃত্যুবরণ করেছে। অর্থাৎ রক্ষণাবেক্ষণের অভাব, সর্বোপরি সদিচ্ছার অভাব। বন বিভাগ বলছে, পরিকল্পনাহীনভাবে চলায় বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রটির এই দশা। তবে সুষ্ঠুভাবে তা পরিচালনায় নেওয়া হয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। 20 বছরের জন্য একটা মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ চলছে, এটি প্রায় শেষ পর্যায়ে আছে
এটা আমাদের স্টেক হোল্ডার কনসালটেশনও এখানে টিলাগড় ইকো পার্কে হয়েছে এবং মাস্টার প্ল্যানের আলোকেই আমরা ভবিষ্যতে এটিকে একটু সুন্দর একটা সাইট হিসাবে এবং কনজারভেশন এরিয়া হিসাবে আমরা এটা দেখতে পাবো। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রটির মুখর করে তোলার দাবি জানিয়েছেন দর্শনার্থীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।